আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায়। সঙ্গে আছি আমি পিঙ্কি নূর। শুরুতেই নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ শিরোনাম। দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। আজ বিজয় দশমী, দেবী দুর্গার বিসর্জন। সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট। সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, 2 শতাধিক স্বেচ্ছাসেবক আটক। এবার জেনজির বিক্ষোভে উত্তাল মরক্কো। ILT20-তে দল পেলেন সাকিব তাসকিন। এবার বিস্তারিত সংবাদ। দেশে ফিরছেন আজ প্রধান উপদেষ্টা। বিস্তারিত দেখুন তথ্যচিত্রে। যুক্তরাষ্ট্রের 9 দিনের সফরে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার 2 অক্টোবর সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা 10 মিনিটে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাউন্ড ইভেন্টে বক্তব্য রাখেন। ভাষণ দেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার এক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শান্তি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, এবারের শারদীয় দুর্গা উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপির বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। শীঘ্রই ফিরছেন তারেক রহমান, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ, বললেন হুমায়ুন কবির। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি নিজেই দেশবাসীকে ফেরার দিনক্ষণ জানাবেন। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরসঙ্গী আজ বৃহস্পতিবার 2 অক্টোবর দেশে ফিরে বিমানবন্দরে ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় হুমায়ুন কবির আরো বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে নির্বাচন, ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। আজ বিজয়ী দশমী, দেবী দুর্গার বিসর্জন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ বৃহস্পতিবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী এই শারদীয় উৎসব শেষ হবে। সকালে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বিহিত পূজা, এরপর হবে দর্পণ ও বিসর্জন। বিজয়া দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মন্ত্র ছেড়ে দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন। সনাতন ধর্ম অবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, হিংসা, ক্রোধ, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন সনাতন ধর্ম অবলম্বীরা। দেবীর চরণে সিঁদুর দিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। পুষ্পাঞ্জলির মন্ত্র ভাগ্যং ভগবতী
দুর্গাপূজার ছুটিতে পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়, বিস্তারিত থাকছে তথ্যচিত্রে। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা বুধবার থেকে শনিবার টানা 4 দিনের ছুটি পেয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বেশি। এই ছুটিতে ভ্রমণ পিপাসুদের অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন। বুধবার অক্টোবরের 1 তারিখে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। হোটেল ও রিসোর্টগুলোর প্রায় 100% কক্ষ বুকিং হয়ে গেছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক ভ্যালিতে। হোটেল মোটেল রিসোর্টগুলো এখন প্রায় খালি পড়ে আছে। এতে 5 কোটি টাকা লোকসান হবে বলে দাবি পর্যটন সংশ্লিষ্টদের। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও ভ্রমণ আনন্দদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যকর্মীও প্রস্তুত রয়েছে। সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট, বিস্তারিত দেখুন তথ্যচিত্রে। বিমানবন্দরের সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বেলা 10:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে। জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরাও জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করেছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চ স্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যম কর্মী তাদের থামতে অনুরোধ করেন। গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। এই নৌবহরে এবার উঠছে বাংলাদেশের লাল সবুজ পতাকা, যা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। বিশ্বের 44টি দেশের 55টি জাহাজ এই উদ্যোগে অংশ নিয়েছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পী ও স্বেচ্ছাসেবীরা যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছেন। এই বহরে একমাত্র বাংলাদেশী হিসেবে রয়েছেন বিশিষ্ট আলোকচিত্র ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের পতাকা হাতে নিজের ছবি শেয়ার করেছেন। ফ্লোটিলার আলমা নামের নৌযানে ইসরায়েলি বাহিনীর আক্রমণের খবর জানিয়েছে শহীদুল আলম। তিনি বর্তমানে ফ্লোটিলার প্রধান জাহাজ কনসান্সে অবস্থান করছেন। বুধবার অক্টোবরের 1 তারিখে রাতে ফেসবুকের এক ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, এইমাত্র সংবাদ এলো আলমার উপর আক্রমণ হয়েছে। আমরা এখন সবাই জড়ো হয়েছি, উদ্বিগ্ন অবস্থায় আছি। আলমা বহরের শুরুর দিকে ছিল, আমরা শেষ প্রান্তে। আলমার উপর যা হচ্ছে তা আমাদের ওপরও হতে পারে, এই অনুমান করা যায়। সাভারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুর্গাপূজা। ইতিমধ্যে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে উপহার ও সার্বিক খোঁজ খবর নিচ্ছে সাভার পৌর বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এ সময় তিনি মণ্ডপে আর্থিক উপহার তুলে দেন এবং দুর্গাপূজার সার্বিক খোঁজ খবর নেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান, মোহাম্মদ সুবহান মিয়া সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌর যুবদল সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তিনি জানান, বাংলাদেশ সকলের তাদের নিজ নিজ ধর্ম উৎসবের সাথে পালন করবে। আমরা সকলেই সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ থাকব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এই ইউনিয়নের আগামী ভবিষ্যৎ আনোয়ার আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ওনাকে নিয়ে পুরা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আমি ঘুরেছি। প্রত্যেকটা মন্দিরে আমরা গিয়েছি, তাদের নিরাপত্তা কিভাবে কি অবস্থা আছে, সুন্দরভাবে আছে কিনা দেখার জন্য। ইনশাল্লাহ সবাই আমাদেরকে আশ্বস্ত করছে যে এইবারের পূজা যেভাবে আমরা করেছি, যেভাবে আমরা উদযাপন করতে পেরেছি, বিগত সরকার আমলে কোনোদিন এরকম আমরা পারি নাই।
আমরা এই যে প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি, পুরো সাভারে কোনো মন্দিরে বলতে পারবে না যে আমাদের নেতা কর্মীরা যায় নাই। আমরা সব জায়গায় যাচ্ছি তাদের নিরাপত্তার জন্য, তাদের যেন কেউ বিশৃঙ্খলা না করতে পারে। কারণ আমরা জানি যে একটি মহল বহু টাকার বিনিময়ে একটা বিশৃঙ্খলা লাগার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, পারবো না ইনশাল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। সমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, গ্রেটা থুর্নাবার্গ সহ 2 শতাধিক স্বেচ্ছাসেবক আটক। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। গাজামুখী ত্রাণবাহী সমুদ ফ্লোটিলার অন্তত 8টি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। সেই সাথে আটক করা হয়েছে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ জাহাজে থাকা মানবাধিকার কর্মীদের। আজ বৃহস্পতিবার 2 অক্টোবর এক প্রতিবেদনে এই কথা নিশ্চিত করেছে আল জাজিরা। আটককৃত জাহাজগুলো হলো দেইরি, ইয়াসিন, হোগা, স্পেক্টার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং ক্লান্ডেব্লো। তবে ইসরায়েলে বাধা উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে চলছে আরো 2টি জাহাজ। আজ বাংলাদেশ সময় ভোর 5টার দিকে উপত্যকা থেকে 111 কিলোমিটার দূরে ছিল মেটেক ও অল নামে 2টি নৌযান। এর আগে বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল ইসলাম জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা জাহাজ আলমা। বহরে বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলে জানান তিনি। কাতারে ফের আক্রমণ হলে পাল্টা হামলা হবে, নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। গত মাসে দোহায় ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার পর কাতারের উপর ফের আক্রমণ হলে প্রতিশোধমূলক পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই আদেশে কাতারের উপর আক্রমণকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে। ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে, ইতিহাসের স্বীকৃতিস্বরূপ এবং বিদেশি অগ্রাসনের মাধ্যমে কাতারের প্রতি অব্যাহত হুমকির আলোকে বহিরাগত আক্রমণের বিরুদ্ধে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি। এতে বলা হয়, কাতার রাষ্ট্রের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর যে কোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক সহ সকল আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইথিওপিয়ায় গির্জায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত 36, আহত 2 শতাধিক। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। ইথিওপিয়ার একটি গির্জায় অস্থায়ীভাবে নির্মিত স্ক্যাফোল্ডিং ধসে পড়ার ঘটনায় কমপক্ষে 36 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 200 জনেরও বেশি মানুষ। বুধবার 1 অক্টোবর রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় 70 কিলোমিটার পূর্বে আরেরতে শহরে সকাল 7:45 এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তখন অনেক ধর্মপ্রাণ মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিচ্ছিলেন। স্ক্যাফোল্ডি হলো অস্থায়ী কাঠামো, বাড়ি, ভবন অথবা বিভিন্ন প্রকল্পের কাজ করতে ভবন রং করার ক্ষেত্রে তৈরি করেন শ্রমিকরা। এই ধরনের কাঠামো সাধারণত মাটি থেকে উঁচু জায়গায় কাজ করতে কাঠ, বাঁশ বা রড দিয়ে তৈরি করা হয়। দেশটির জেলা পুলিশ প্রধান আহমেদ গেবেহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানা নিউজকে জানান, মৃতের সংখ্যা 36 জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সংখ্যা 200 জনেরও বেশি, যাদের অনেকেই স্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার জেনজির বিক্ষোভে উত্তাল মরক্কো। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। বিভিন্ন দেশে জেনজি আন্দোলনে একের পর এক সরকার পতন হচ্ছে। এবার সেই ধাক্কায় লেগেছে মরক্কোতে। দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। গত শনিবার থেকে অন্তত 11টি শহরে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের ডাক দিয়েছে অজ্ঞাত পরিচয় এক যুব সমাজ ভিত্তিক সংগঠন জেনজি 212। রাবাত সহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডজন খানেক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে জনসমাবেশ ঠেকাতে পুলিশ টানা অভিযান চালাচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিপি পরিচালক আসিফ আকবর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আগামী 6 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে বুধবার ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। দুপুর 12টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবাল সহ 16 জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে
মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন, যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গায়ক আসিফ আকবর। এদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী। ILT20-তে দল পেলেন সাকিব তাসকিন। বিস্তারিত টেক্সট রিপোর্টে। ইন্টারন্যাশনাল লিগ IL-T20-তে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ভিত্তিমূল্য $40,000 সাকিবকে কিনেছে MI এমিরেটস। অপরদিকে $80,000 তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। প্রথমবারের মতো হওয়া IL-T20 নিলামে শুরুতে অবিক্রিত ছিলেন সাকিব ও তাসকিন। এরপর ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহে নিলাম আবার শুরু হলে সাকিবকে দলে নেয় মুকেশ আম্বানির দল MI এমিরেটস। ফলে প্রথমবারের মতো IL-T20 লিগে খেলা হবে সাবেক এই অলরাউন্ডারের। আর সাকিবের দ্বিগুণ দামে তাসকিনকে দলে ভিড়েছে শারজা ওয়ারিয়র্স। লঙ্কান প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় T20 ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই টাইগার পেসার। এর আগে নিলামে না গিয়েই দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তাকে আগে থেকেই সাইন করে রেখেছে দুবাই ক্যাপিটালস। ঢাকা সহ 10 অঞ্চলে ঝড়ের সতর্কতা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানী ঢাকা সহ 10 অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার 2 অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নিউজ টিভি বাংলা, সত্যের সাথে আগামীর পথে।